হ্যালো ফ্রেন্ডস, তো নিয়ে এসেছি আবার একটা নতুন স্পোর্টস ভিডিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। এবং আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিন, আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন, এটাই বলার। তো প্রথমেই আসবো নংডম্বা নাওরেমের কথায়। তো নংডম্বা নাওরেমকে নিয়ে কিন্তু একটা ট্রান্সফার কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে কার্যত। তো পুরো বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করব। তো এটিকে মোহনবাগান নংডম্বা নাওরেমকে সই করাতে চায় যখন কেরালা ব্লাস্টার্সের থেকে। কেরালা ব্লাস্টার্সের সাথে একটা সোয়াপ ডিল হয় তখন, যে নংডম্বা নাওরেম কেরালা ব্লাস্টার্স থেকে এটিকে মোহনবাগানে আসবেন, অন্যদিকে কেরালা ব্লাস্টার্সে যাবেন এটিকে মোহনবাগানের অন্যতম প্রতিশ্রুতিবান খেলোয়াড় শুভ ঘোষ। এইবার যেটা হয় সেটা হচ্ছে যে নংডম্বা নাওরেমের এই ট্রান্সফারটা হওয়ার মাঝেই নংডম্বা নাওরেম এসে যোগ দেন এটিকে মোহনবাগান শিবিরে, এবং এটিকে মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার পরে তিনি প্রথম দিন যখন প্র্যাকটিসে নামেন তার পায়ে ব্যান্ডেজ ছিল, এবং তিনি তার জগিং দেখে সন্দেহ হয় কোচিং স্টাফদের, এবং তারপরে তার চোট পরীক্ষা করাতেই কিন্তু যেটা বেরোয় তার কিন্তু এসিএল ইনজুরি আছে। এবার এটিকে মোহনবাগানের যে বক্তব্য সেটা হচ্ছে যে এই এসিএল ইনজুরি সম্পর্কে তাদের কিছু ইনফরমেশন দেওয়া হয়নি, না কেরালা ব্লাস্টার্সের তরফে দেওয়া হয়েছে, না নংডম্বা নাওরেমের এজেন্ট বিষয়টা পরিষ্কার করেছিলেন। তো এর পরেই যখন এটিকে মোহনবাগান জানতে পারে যে নংডম্বা নাওরেমের এসিএল ইনজুরি আছে, তারা কিন্তু ইমিডিয়েটলি শুভ ঘোষের ট্রান্সফার ডিলটা ক্যান্সেল করে, এবং যেটা তারা জানায় যে তারা কিন্তু নংডম্বা নাওরেমের জন্য কেরালা ব্লাস্টার্সকে কোনো ট্রান্সফার মানি দেবে না। এরকম খবর মোটামুটি সব সংবাদ মাধ্যমেই ছিল। এবার নতুন যে আপডেটটা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু নংডম্বা নাওরেমের বিষয়ে এটিকে মোহনবাগান কোর্টে মুভ করতে পারে। তো কোর্টে মুভ করলে এই বিষয়টা নিয়ে যে আরও জলঘোলা হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তো এটাই ছিল নংডম্বা নাওরেমকে ঘিরে যে কন্ট্রোভার্সির খবর গতকাল থেকে বিভিন্ন সাংবাদিক বা মিডিয়ার খবরে উঠে আসছিল। তো সেইটার ডিটেলস। আর এবার চলে আসবো কিন্তু ইস্টবেঙ্গলের খবরে। তো ইস্টবেঙ্গল আগামীকাল নামতে চলেছে ওড়িশা এফসির বিষয়, সেই বিষয়ে তো আলোচনা করবই। তার আগে বলে দিই, জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিল অঙ্কিত মুখার্জি এবং রাজু গাইকোয়াড়ের সাইনিংয়ের বিষয়ে। তো অঙ্কিত মুখার্জি, রাজু গাইকোয়াড় এবং ব্রাইট এনো বাখারে আগামীকাল ম্যাচে তারা সাবস্টিটিউট বা প্রথম দলে যে থাকতে পারেন এটা নিয়ে আর কোনো সন্দেহ কার্যত রইল না। এবং কালকে সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হবে ব্রাইট এনো বাখারে কীরকম পারফর্ম করেন সেটা দেখার। যদি প্রথম দলে খেলেন তাহলে অন্য বিষয়, কিন্তু যদি সাবস্টিটিউট হিসেবে নামেন তাহলে হয়তো সময়টা একটু কম পাবেন। তো ব্রাইট এনো বাখারে কিভাবে নিজেকে তুলে ধরেন আগামীকালের ম্যাচে সেটাই কিন্তু একটা দেখার বিষয় হবে, এবং রবি ফওলারের জন্য এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে যে তিনি আলটিমেট যে স্ট্রাইকারটা চাচ্ছিলেন, তো সেই স্ট্রাইকার কিন্তু পাওয়া গেছে। এবং ব্রাইট এনো বাখারে যদি ভালো পারফর্ম করেন তাহলে সামনে একটা পার্মানেন্ট সলিউশন রবি ফওলার পেয়ে যেতে পারেন। আর অন্যদিকে ইস্টবেঙ্গল ডিফেন্স নিয়ে যে চিন্তা সেটাও কিন্তু অনেকটাই দূর হতে পারে। রাইট উইংয়ে যে সমস্যাগুলো সেগুলোর অনেকটা সমাধান হতে পারে কিন্তু অঙ্কিত মুখার্জিকে রাইট উইং ব্যাকের পজিশনে নিয়ে আসলে, এবং তার সাথে সাথে রাজু গাইকোয়াড় যদি ডিফেন্সে আসেন তাহলে ডিফেন্সটাও কিন্তু অনেক পোক্ত হবে। এবং রাজু গাইকোয়াড় ডিফেন্সে আসলে শেহনাজ সিংকে ডিফেন্সিভ স্ক্রিন হিসাবেও চাইলে ব্যবহার করতে পারেন রবি ফওলার। আরেকজনের কথা বলতেই হবে, তিনি হচ্ছেন হরমনপ্রীত সিং, ইন্ডিয়ান অ্যারোজের প্রাক্তন খেলোয়াড়। তো তিনি যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন জামশেদপুর এফসি রিজার্ভসের বিরুদ্ধে। তো আগামীকাল তাকে যদি মাঠে দেখা যায় ইস্টবেঙ্গল জার্সিতে, সাবস্টিটিউট হিসাবে হোক বা প্রথম দলে হোক, তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ হরমনপ্রীত যেরকম পারফর্ম করেছেন, জোড়া গোল করেছিলেন জামশেদপুর এফসির রিজার্ভসের বিরুদ্ধে। তো হরমনপ্রীত সিংয়ের আগামীকালের ম্যাচে দলে সুযোগ পাওয়ার যথেষ্ট জায়গা আছে। আর এছাড়া দেবজিৎ মজুমদার, ড্যানি ফক্স, এনারা তো খেলবেনই আগামীকালের ম্যাচে, শেহনাজ সিংও সম্ভবত খেলবেন। তার সাথে সাথে বিকাশ জাইরু লেফট উইংয়ে খেলার সম্ভাবনা তার বেশি, যদিও বিকাশ জাইরুর আগের ম্যাচে ডিফেন্সিভ পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, কিন্তু গোলের ক্ষেত্রে তার সেট পিসের একটা ভূমিকা ছিল। তো তার সেট পিস ডেলিভারিগুলো আগের ম্যাচে চমৎকার হয়েছিল, তো সেই জন্য সেট পিসের জন্য বিকাশ জাইরুকে দলে রাখতে পারেন রবি ফওলার। হাওবেম তোম্বা সিংয়ের খেলার একটা সম্ভাবনা অবশ্যই আছে। এছাড়াও
ম্যাটি স্টেনম্যান তো খেলবেনই, জাক মাগোমা, অ্যান্টনি পিলকিংটনকেও মনে হয় না প্রথম দল থেকে বাদ দেওয়া হবে তাদের পারফরমেন্স যা ছিল তাতে। তো পারফরমেন্সের বিচারে যদি 5জন বিদেশিকে প্রথম থেকে খেলানো হয় এবং ব্রাইটকে প্রথমেই সামনে নামিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু স্কট নেভিলের প্রথম একাদশে সুযোগ পাওয়ার চান্সটা যথেষ্ট কম। এবং যদি আগামীকালের ম্যাচে অঙ্কিত মুখার্জি শুরু করেন, তো সেক্ষেত্রে সূর্যচন্দ্রকে রিজার্ভ বেঞ্চে বসতেই হবে। আর রাজু গাইকোয়াড় খেললে, যেটা বললাম যে রাজু গাইকোয়াড়কে যদি দলে নেন রবি ফওলার, সেক্ষেত্রে ড্যানি ফক্স রাজু গাইকোয়াড়ের সাথে তিনি আরেকজন ব্যাক হিসাবে শেহনাজকে খেলান নাকি ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে খেলান ব্যাক 4 ছকে, সেটাই দেখার হবে। যদি ব্রাইট এনো বাখারে শুরু না করেন, তাহলে অ্যান্টনি পিলকিংটনকে ফলস 9 হিসেবে খেলানোর একটা সম্ভাবনা কিন্তু আছে আগামীকাল। এবং ব্রাইট এনো বাখারে হয়তো পরে মাঠে নামলে অ্যান্টনি পিলকিংটনকে উইংয়ে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। আর প্রতিপক্ষের দিক থেকে ওড়িশা এফসি কিন্তু ইস্টবেঙ্গলেরও তলায় রয়েছে পয়েন্ট টেবিল, এবং ওড়িশা এফসির এই মরশুমে পারফরমেন্স একদমই ভালো না। একটা ম্যাচও তারা জিততে পারেনি, 2টো ম্যাচ ড্র করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ডেফিনেটলি চাইবে এই ম্যাচে অন্তত এক জয়ের মুখ দেখতে। এখন পর্যন্ত একটাও ম্যাচ জেতেনি 7 ম্যাচ খেলে। তো এই ম্যাচটা জিতলে ইস্টবেঙ্গল কিন্তু পয়েন্ট তালিকাতেও অনেকটা উপরে চলে আসবে। আর এখন পর্যন্ত শুভাশিস রায়চৌধুরীর যে সাইনিং, সেটা কিন্তু অ্যানাউন্স করা হয়নি। এবং দেবজিৎ মজুমদারের যা পারফরমেন্স, তাদের দেবজিৎ মজুমদারের আগামীকালের ম্যাচে গোলে থাকার সম্ভাবনা বেশি। অন্যদিকে শঙ্কর রায় কিন্তু অনুশীলন করছেন, তো শঙ্কর রায় সম্ভবত রিজার্ভ বেঞ্চে আগামীকাল কিন্তু থাকতে পারেন। এছাড়া মোহাম্মদ রফিক প্রথম দলের অবশ্যই থাকবেন, আর রিজার্ভ বেঞ্চে সম্ভবত থাকতে পারেন রোহেন সিং, ইউমনাম গোপী সিংরা, তাদের হয়তো পরে নামানো হতে পারে। সব মিলিয়ে অনেকটা পরিবর্তিত দল আগামীকাল ইস্টবেঙ্গল নামাবে। অনেকগুলো চেঞ্জেস হয়ে গেছে ইস্টবেঙ্গল স্কোয়াডে। তো সেই চেঞ্জেসগুলো কতটা পজিটিভ রেজাল্ট দেয় সেটাই কিন্তু আগামীকাল দেখার হবে। তো এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে, যেটা বললাম, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো। এবং অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন তাহলে